তুই আবারও একই কাজ করছিস। তোর মতো বেয়াদব জানোয়ার আমি আর দ্বিতীয়টি দেখিনি। তোকে বলেছিলাম ঝামেলা হবে, অথচ তুই নিজেই ঝামেলা করে এসেছিস। আর কত তোর জন্য আমার কথা শুনতে হবে? মারামারিতে তোর নাম প্রশংসা শুনলাম। বাবা হয়ে আমার কি করা উচিত? গর্ব করা? সবাই বলবে ইমামের ছেলে, অথচ সে একটা অ্যানিমেল হয়েছে। পশু হয়েছিস কেন তুই? একটু কি শান্তি দিতে পারিস না? মরেও হয়তো তোর জন্য শান্তি পাবো না আমি। ফারজুক সাহেব কথাগুলো বলার আগে নিলয়ের গালে ঠাস ঠাস করে দুটো চড় দিয়েছিলেন। নিলয় চড় খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চড়ের জন্য নিলয়ের খারাপ লাগছে না, খারাপ লাগে তার বাবার বলা কথাগুলো শুনে। ফারজুক সাহেব থামে না, আবারও বলে, তোর জন্য আমার থানা পুলিশ দৌড়াতে হবে। যদি পুলিশ আসে তাহলে আমি কি বলবো? পিস্তল কোথায় পেয়েছিস? এত ভায়োলেন্স কেন দেখিয়েছিস মাদ্রাসার ভেতরে? ওইটা কি তোর বাপের সম্পত্তি ছিল? চিন্তা করবেন না, থানা পুলিশ আপনার করা লাগবে না, পুলিশ আসবে না। কেন আসবে না পুলিশ? বল, রাইফেল কোথায় পেয়েছিস? এত দুঃসাহস কোথা থেকে আসছে তোর? নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়ের ঘটনা গ্রামের সব দিকে ছড়িয়ে পড়ে। নিলয় তার বোনের জন্য যা করেছে তা সবাই জেনে বাহবা দিলেও অনেকে তার বাবার কাছে নিলয়কে নিয়ে অনেক কথা শোনাতে থাকে। নিলয় কোনো কথা বলছে না। হিনা এসে বলে, নীলয়ের কথা বলছিস না কেন? রাতে যে ছেলের জন্য অপেক্ষা করছিলি সে এসে তোকে গান দিয়ে গিয়েছিল তাই না? কিন্তু সে কেন তোকে দিয়ে যাবে? কে তুই? এভাবে চললে আজকে থেকে তুই নীলার সাথেও কথা বলবি না, নীলাকে তোর সাথেও রাখবি না। মা, ওরা আমার বোনকে বাজে কথা বলছিল। ক্লাসে ঢুকে ওদের হাত ধরে চুমু খেয়েছে। আমার কাছে প্রমাণও আছে। এসব কিছু আমি ভাই হয়ে কিভাবে সহ্য করব? বোন যতই খারাপ হোক, একটা ভাইয়ের সামনে তার বোনকে নিয়ে বাজে কথা কোনো ভাই শুনতে পারবে না। আমি পারিনি মা, আমি তো বলেছি তোমাদের কোনো সমস্যা হবে না। আর বাবা, আপনি না ইমাম, আপনার উচিত সমালোচনার দিকে না তাকিয়ে নিজের মতো থাকা। আপনি আগে দেখুন আমার জন্য আপনার কোনো সমস্যা হচ্ছে কি না। আমি আলেমের ঘরে জালেম তৈরি হইনি বাবা, জালেমদেরকে মারতেই গিয়েছিলাম। এটা গ্রাম না হলে যদি আমার এরিয়া হতো, কসম ওদের জানাজার জন্য তোমাকেই ডাকতে আসতো। নিলয় কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনা বিরাট হলেও নিলয়ের বাবার কাছে কোনো বাজে খবর যায়নি। না কোনো থানা থেকে পুলিশ এসেছে বাড়িতে, আর না কোনো ব্যক্তি এসে হুমকি দিয়ে গেছে। তবুও ফারজুক সাহেবের লোকেদের কথাই চিন্তা করছে, পরিবারের মান সম্মানের চিন্তা করছে। ইমামের ছেলে হয়ে সে এতটা ডেঞ্জারাস অমানসিক কাজ কিভাবে করে? আলেমের ঘরে জালেম তো না নিলয়, তবুও ফারজুক সাহেবের এত ভয় কিসের? দুর্জয়রা এখন কিছুটা সুস্থ। হারুন আর পুলিশরা ওদের পাশে আছে। খবরটা হারুন নিজেই এমপির কানে দিয়েছে। কিন্তু যখন শুনল নিলয়ের নামে কেউ করেছে, তখন এমপি ঘটনাটা যেন বাইরে না যায় সেটা নির্দেশ দিয়েছে। মেয়েদের টিস করে বেরিয়েছো। তোমার নামে থানায় আরও আগে কমপ্লেন এসেছিল, কিন্তু তুমি চেয়ারম্যানের ছেলে বলে কিছু বলিনি। আমি জানতাম না তুমি নিলয়ের বোনকে টার্গেট করবে। সে এখন অমানুষ হয়ে গেছে। আগের নিলয়ের সাথে এবারের নিলয়ের তফাৎ অনেক আলাদা। সে এতটা সাহস দেখাচ্ছে কিভাবে? ওর বাবার সাথে বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কিন্তু যদি নিলয় জানতে পারে ওর বাবার কাছে আমরা কথা লাগিয়েছি, তবে সে মনে হয় না আর আমাদের বাঁচতে দেবে। এমপি নিলয়কে নিয়ে কোনো কথা বলতে চায় না। শালাকে মাসে মাসে ড্রাগস বিজনেসের টাকা দেই, সেটাও যেন ভুলে গেছে। আপনার না ম্যাজিস্ট্রেট বন্ধু আছে, আর উপরের জেলা ডিআইজিকেও তো টাকা দেন। ওদের বলেন শালাকে বাড়ি থেকে যেন তুলে নিয়ে যায়, ওর বাড়ির সব কয়টাকে যেন বুঝিয়ে আসে আপনি কি জিনিস। হুম, সেটাই করতে হবে। দুর্জয় আর বাইরে যাস না, বাতাস এখন অনেক গরম। আমি কার কখনো কোনো স্কুল কলেজ কিংবা রাস্তাঘাটে কোনো মেয়ের সামনেও যাব না। আমি দেখেছি ওই নিলয়ের চোখে মুখে কোনো মায়া দয়া নেই। এবার ছেড়ে দিয়েছে শুধু তোমাকে বোঝানোর জন্য, কিন্তু এর পরের বার আমাকে সে পেলে মেরেই ফেলবে। আমি আজ থেকে মেয়ে দেখলেই সালাম দেব। হারুন আর তন্ময় দুর্জয়ের দিকে তাকিয়ে থাকে। দুর্জয় ভয় পেয়েছে।
হারুন বাইরে আসে, ফোন বের করে ম্যাজিস্ট্রেটকে কল দেয় সে। কিছু সময় বাজার পর ম্যাজিস্ট্রেট ফোন রিসিভ করলো। হ্যালো বন্ধু, আমি হারুন বলছি, চেয়ারম্যান। আরে বন্ধু, বুঝেছি তো, হঠাৎ এই সময় কল, কি হয়েছে? আর বলিস না, নিলয় নামের একটা ছেলে আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দিয়েও কাজ হচ্ছে না, শালা খুব হারামি। কি নাম বললি? নিলয়? মানে নিলয় স্যার, সুঠাম দেহ, চুল ছোট, মুখে কোনো দাড়ি নেই এমন? হ্যাঁ, চিনিস তুই? ফোন রাখ, এ বিষয়ে আর কল দিবি না। তোর ছেলে নিশ্চয়ই কিছু করেছে, না হলে উনি কখনো তোর ছেলেকে কিছু বলতো না। উনি একটা পিঁপড়েকেও মারবে না, তার মানে তোর ছেলে অবশ্যই ভালো না। আমি আমার চাকরি হারাতে চাই না, আর বেশি ভেবেও তুই সময় নষ্ট করিস না। তোর ছেলে বেঁচে থাকলে আপাতত কাহিনী এখানেই শেষ কর। তোর ছেলে আর চেয়ারম্যান এসব নিয়েই থাক এখন, বেশি দূরে যাস না। ফোন দিবি না আর এসব কোনো বিষয় নিয়ে, বেঁচে থাকলে আবার কথা হবে। ম্যাজিস্ট্রেটের কথা শুনে হারুন হা হয়ে যায়, মুখের উপরে ঠাস করে ফোনটা কেটে দিয়েছে সে। হারুন অবাক হয়, নিলয় আসলে কে? সরকারি সব লোকেরা নিলয়কে খুব ভালো করেই জানে। সে কি এমন করেছে যার জন্য তাকে সবাই ভয় পায়? তার এত পাওয়ার কেন? নিশ্চয়ই জেলার ডিআইজি ওরে চেনে না। হারুন ভাবতে ভাবতে শরীফকে কল দেয়। শরীফ ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, ভালো আছেন? আরে হারুন, তুমি হঠাৎ ফোন করলে যে? মাল ঠিকঠাক আছে? এইসব কিছু ঠিক থাকলেও আমি ঠিক নেই। কেন, তোমার আবার কি হলো? কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যাতে পড়ছি। আমার ছেলেকে একজন সাধারণ ইমামের ছেলে এসে অনেক মারছে। অস্ত্র নিয়ে মাদ্রাসার ভিতরে গিয়ে আমার ছেলেকে মেরে আহত করছে। কোনো পুলিশ কিছু করতে পারছে না। আপনি একটু ব্যবস্থা করেন স্যার, না হলে আমি শেষ। কি, এত বড় সাহস? ঠিকানা দাও, আমি সব ব্যবস্থা করছি। তোমাদের থানার ওসিকে পাঠাচ্ছি ওর বাড়ি। না স্যার, বাহিরের থানা ওসিকে পাঠিয়ে দেন। কেন? আচ্ছা, নাম ঠিকানা দাও, বাকিটা দেখছি। নাম নিলয়, দেখতে বেশ। পরে কথা হবে হারুন, রাখি। ডিআইজি শরীফ সাথে সাথে ফোনটা কেটে দিল। হারুন আরো অবাক হয়, ওর দৌড় এতটুকু অব্দিই ছিল। হারুন ভেবেছিল এমপি ম্যাজিস্ট্রেট যেমন নিলয়কে জানে না, বাকি কাজটা শরীফকে দিয়ে করিয়ে ফেলতে পারবে। কিন্তু হারুন ভুল। হারুন বুঝে গেছে নিলয় কোনো সাধারণ কেউ না, তার সাথে বন্ধুত্ব করেই চলতে হবে। শরীফ তার নাম শুনেই ফোনটা কেটে দিল। হারুন তার ছেলের এই অবস্থা মেনে নিয়েছে। তন্ময় বলে, কোনো কাজ হলো? না, সবাই নিলয়ের নাম শুনেই ফোন কেটে দিচ্ছে। বুঝতে পারছি না নিলয় আসলে কে, সে কি এমন করে যে সবাই তাকে ভয় পেয়ে চলে। তার যে স্বভাব, তাতে করে ওর সামনে কোনো অন্যায় করলে সেটার বিরাট শাস্তি পেতে হবে আমাদের। নিলয়কে এড়িয়ে চলো, তবে খোঁজ নাও। আমি ওর বাড়িতে যাব, নিলয়ের সাথে কথা বলবো, দেখি ওর সাথে বন্ধুত্ব করে কিছু জানা যায় কিনা। হারুন আর কিছু বলে না, তন্ময়ও আর কিছু বলে না। তন্ময় চেয়ারম্যান এমপির ক্ষমতাতেই চলতো, অথচ তারা সবাই নিলয় নামক একজনের কাছে দুর্বল। বড়রা যদি দুর্বল হয়, তাহলে ওরা ছোট হয়ে আর কি করতে পারবে? নীলা আর ফাহি হেঁটে হেঁটে মাদ্রাসাতে যাচ্ছে। রাস্তার দোকানপাটে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। নীলা ভয় পায়, কারণ এই অবধি এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে আসা যাওয়া করেছে, সবাইকেই এইসব ছেলেরা নানান ইঙ্গিতে নানান কথাতে টিজ করেছে। মেয়েগুলো সবসময় বেশ অস্বস্তিতে পড়েছে, তবুও ওরা দুজন সাহস করে এগিয়ে যায় সামনের দিকে। ছেলেগুলো পাশ দিয়ে যখনই যাবে, তখনই একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলে, সালাম নিবেন আপুরা, আপনারা আমাদের সবার বোন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এখন থেকে আমরা সবাই আপনাদের ভাই, নিজের ভাই মনে করবেন। রাস্তাঘাটে কেউ কোনো কিছু বলবে না। আর যান, আপনারা ভয় পাবেন না, তবে দয়া করে নিলয় ভাইকে জানাবেন না। যান বোনেরা, আপনারা মাদ্রাসাতে যান। ছেলেটার কথা শুনে ওরা দুজনে অবাক। এতদিন রাস্তাঘাটে দেখলে ছেলেগুলো মাল বলে ডাকতো, আর একদিনের ভিতরে সবাই বোন বলে ডাকা শুরু করেছে। ফাহি তো অনেক খুশি। ওরা দূরে এসে বলে, নীলা, আজকে কেমন স্বাধীন মনে হচ্ছে নিজের কাছে। দেখতে হবে না ভাইয়াটা কার? দেখতে হবে না উনিটা কার? ওই উনি মানে কি বলছিস? সত্যি করে বল। তুই বুঝিসনি এখনো? আমি তোর ভাইকে সেই 5 বছর থেকেই পছন্দ করি। হাই রে, ছিলি কাজিন, আর এখন কি তোকে ভাবি ডাকতে হবে? ডাকবি, শুনতে তো ভালোই লাগছে। ওই আরেকবার ভাবি ডাকতো।
অ্যাঁ ঢং। রাহিয়াপুর কথা মনে আছে? হ্যাঁ আপু, মনে হয় বেড়াতে আসতে পারে দ্রুত। নিলয়ের সাথে রাহি আপুর ঘটনাটাও তো মনে আছে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না সবকিছুর মূলে ওই পুলিশ অফিসার। সেটাই। থাক বাদ দে। কি খাওয়াবি ভাবি আমার? একমাত্র ভাবি। আহা, যতবার ভাবি ডাকবি ততবার তোর জন্য চকলেট। থামো ভাবি গো, আগে বল, ভাইয়া এসব জানে? মনে তো হয় জানে না। তোর ভাইয়া যে ফাজিল, আমাকে বলে কিনা রোজ আনা নেওয়া করলে আমি যেন টিপস হিসেবে তাকে চুমু দিই। কি বজ্জাত বেটা ভাব। ও মা গো, কি প্রেম! তা দিয়ে দাও চুমু, দেরি করো কেন? যা বেটি, চুপ থাক। চল ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। ফাহিয়া নীলা হাসতে হাসতে ক্লাসের দিকে চলে যায়। রাস্তাঘাটে ছেলেরা দেখলেই ওদের দুজনকে এসে বোন আর আপু বলে ডাকা শুরু করেছে। ওরা যেন জাতির বোন হয়ে গেছে। কোনো ছেলে ওদেরকে দেখলেই মাথা নিচু করে নিয়েছে। জিনিসটা ওরা দুজনেই বেশ এনজয় করেছে। মাদ্রাসাতে পৌঁছাতেই মেয়েরা এসে নীলাকে ধরে। নীলার বিষয়ে জানতে চায় নীলার থেকে। ফাহি এসে বড্ড জেলাস হয়। সবগুলো মেয়েকে সে ভাগিয়ে দিয়েছে। 2 দিন হয়েছে ঘটনার। ফারজুক আবারও নিলয়ের সাথে কথা বলা বন্ধ করেছে, কারণ নিলয়ের উপরে সন্দেহ তার। নিলয় একটা মস্তান হতে পারে, এই জন্যই নিলয়ের সেসব অস্ত্র পেয়েছে। ইমামের ছেলে হয়ে মস্তান, এটা উনি মানতে পারছেন না। কিন্তু নিলয় কি আসলেই মস্তান নাকি অন্য কিছু? ফারজুক বাড়ি থেকে বের হবে এমন সময় কতগুলো বাইক এসে বাড়ির সামনে দাঁড়ালো। বাইকের হর্ন আর ধুলো ওড়ায়, কারণ চারপাশে যেন কাঁপছে। চুকির বুকটা কেঁপে ওঠে। না জানি আবার কোনো ঝামেলা হতে যাচ্ছে কিনা। হেনা বেগম নীলা এসে ফারজুকের পিছনে দাঁড়ায়। ভয় পাচ্ছে ওরা। বাইক থেকে নামলো চেয়ারম্যান হারুন। বেশ কয়েকজন লোক নিয়ে গ্রামের রাস্তা কাঁপাতে কাঁপাতে ফারজুকের বাড়ির সামনে আসলো। বাইক থেকে নেমে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করে। চেয়ারম্যানকে দেখে ফারজুকরা ঘাবড়ে যায়। তবে বাড়ির উপরে এসেছে, অতিথি আপ্যায়ন তো করতেই হবে। হেনা আর নীলা মাথায় কাপড় দিয়ে 4টে চেয়ার আনে। চেয়ারম্যান, ফারজুক আর কয়েকজন গণ্যমান্য লোকরা বসে আছে ওখানে। ফারজুক কিছুটা ইতস্তত কণ্ঠে বলল, চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? কি হয়েছে? ইমাম সাহেব, আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো বাড়িতেই ছিল, কিন্তু সে কি করেছে? জানেন না কি করছে? হ্যাঁ মানে শুনেছি আপনার ছেলেকে সে মেরে হাসপাতালে পাঠিয়েছে। আমি আসলে জানতাম না নিলয় এমন করবে। আমি ওকে কখনো এমন শিক্ষাই দিইনি। সে বেয়ারা ছিল, জানতাম, কিন্তু কারোর সাথে কখনো মারামারি করেনি। কিন্তু হঠাৎ কেন এমন করলো? আসলে ওর বোনকে নিলয় অনেক ভালোবাসে। সবসময় নিলয় তার বোনকে আগলে রেখেছে। আচ্ছা, আপনি কেন? নিলয়কে ডাকুন। নিলয়। নিলয় রুম থেকে বেরিয়ে আসলো। চেয়ারম্যান আর তার লোকেদের দেখে নিলয় এগিয়ে আসে। ফারজুকের সামনে এসে দাঁড়ায় নিলয়। হারুন প্রথমবার নিলয়কে দেখেছে। নিলয়কে দেখেই হারুন বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ছেলেকে আমি ঠিকভাবে শিক্ষা দিতে পারিনি। ও যে এমন মেয়েদের সাথে বাজে কাজ করত আমি কখনো জানতাম না। আমার পার্টি অফিস, এমপি সাহেব বাজার থেকে সরতে বলছে। আমার ছেলেকে মারছো, ভালো করছো। এখন সে বুঝতে পেরেছে সে যা করতো তা ভুল। ফারজুক সাহেব, আপনার ছেলে যেন প্রতিটা ঘরে হয়, তাহলে কেউ কখনো কোনো মেয়েকে বিরক্ত করবে না। আপনার গর্ব করা উচিত। আপনি কি এসবের জন্য এখানে এসেছেন? হ্যাঁ নিলয়, আর আপনার সাথে কথা বলতেই এসেছিলাম। আর নিলয়কে নিয়ে যেতে এসেছি। মানে যদি সে আমার সাথে গিয়ে চা নাস্তা করতো বেশ খুশি হতাম। নিলয়, চলেন না, 1 কাপ চা খাবো আপনার সাথে। কিন্তু ওর কাজ আছে। না, কোনো কাজ নেই, চলুন চেয়ারম্যান সাহেব। নিলয় চেয়ারম্যানদের সাথে বেরিয়ে যায় বাড়ি থেকে। ফারজুক হেনা চিন্তায় পড়ে যায়, কারণ ফারজুক ভয় পাচ্ছে চেয়ারম্যান ভালো কথা বলে নিলয়কে তুলে নিয়ে যেয়ে আবার নিলয়কে মেরে ফেলে কিনা। হেনার হাত পা কাঁপছে। ফারজুক বলে, তোমার ছেলে আজ মনে হয় শেষ। চেয়ারম্যান ভালো কথা বলে সে তোমার ছেলেকে নিয়ে গেছে। আমি জানি চেয়ারম্যান তাকে মেরে ফেলবে। কথাগুলো বলতেই হেনা কেঁদে ফেললেন। ফারজুকও ভয় পায়, এমন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন ফারজুকের কোনো কিছুই করার নেই। নিলয় নিজে থেকেই চলে গেছে চেয়ারম্যানের সাথে। অপেক্ষার প্রহর গণিয়ে ওরা সবাই।
তো খবর আসবে নিলয় লাশ হয়ে নদীর পানিতে ভাসছে। নিলয় হারুনের বাইকের পিছনে বসলো, মাঝখানে হারুন। ওরা নিলয়কে নিয়ে হারুনের মাছের ঘেরে আসলো। জায়গাটা বেশ শুনশান। নিলয়কে নামতে বলে সে, তারপরে ওদের লোকেদের নিয়ে চলে যেতে বলে হারুন। লোকেরা চলে যায় দূরে। হারুন পুকুরের পাড়ে বসে, নিলয়কেও বসতে বলে। নিলয় বসে। হারুন পকেট থেকে সিগারেট বের করে নিলয়ের দিকে বাড়ালো। নিলয় মুচকি হেসে না করে দেয়। চেয়ারম্যান সাহেব, আমি সিগারেট খাই না। বাহ, ভালো ছেলে, কিন্তু এটা মাথায় আসে না তোমার বয়সটা আমার থেকে প্রায় অর্ধেক। মানে আমি তোমার থেকেও 15 বছরের বড় হবই, আর চেয়ারম্যান আছি 10 বছর ধরে। আমার সাথে নির্বাচনে প্রতিপক্ষ হয়ে কেউ দাঁড়ায় না। এটাকে কি বলে জানো? ক্ষমতা। ক্ষমতাই হলো আসল কথা। হারুন সাহেব, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা নিয়ে বড়াই যে করে কোনো একজনের দ্বারা আল্লাহ সেই ক্ষমতাকে কেড়ে নেয়। আর আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার বিপক্ষ প্রার্থীকে মেরে ফেলে। এরপর যতজন আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তাদের সবাইকে আপনি মেরে এই পুকুরের ভিতরে ফেলে রেখেছেন। আপনার এত ক্ষমতা, এত টাকা আসে কেবল চেয়ারম্যানই আর মাছের বিজনেস থেকে নয়। আপনার তো ড্রাগস বিজনেস আছে, সেখান থেকে তো টাকা আসে আপনার। আর আপনার এই বিজনেস পার্টনার তন্ময় পুলিশ অফিসার আছে, সাথে আছে ডিআইজি শরীফও, তাই না হারুন সাহেব? নিলয়ের কথা শুনে হারুন উচ্চস্বরে হাসতে থাকে, কারণ এই প্রথমবার কেউ তার বিষয়ে সবকিছুই জানে। তো গোপন খবর বাড়ির মানুষও জানে না। হারুন হাসতে হাসতে বলে, হাহা, তুমি তো দেখি সবাই জানো, তবুও কিছু করনি। যাক, ভালো। আমি কিছু করি না, সব করে আল্লাহ। তিনি সময় মতো আপনাকে ধ্বংস করে দেবেন। বলতে পারেন সেই ধ্বংস শুরু হয়েছে আপনার ছেলের দ্বারা। আপনার ছেলেকে প্রথম দিন বুঝিয়েছিলাম, সে আপনার পাওয়ার দেখিয়েছিল। আমার ভালো লাগে না কেউ অন্যের পাওয়ার দেখাক। আমার অমুক ভাই আছে, অমুক বাবা আছে, অমুক নেতা আছে, এসব কথা শুনতে ভালো লাগে না। আপনার ছেলেকে তবুও ঘটনার দিন বুঝিয়েছি, শোনেনি। শাস্তিটা তার প্রাপ্য ছিল, সে ওটা পেয়েছে। এখন কেন আমাকে নিয়ে এসেছেন এখানে? তুমি আসলে কে? তোমার নিয়ে আমি যেখানেই ফোন করি তোমার নাম শুনেই ফোন কেটে দেয়, তোমাকে নোটিশ দেয় যেন তোমার টপিক নিয়ে আর না ঘাঁটি। কিন্তু কেন? তুমি কি এমন করো যেটার জন্য সরকারি অফিসাররাও ভয় পায়? বাড়ির সবাই চিন্তা করছে নিলয়ের নাম্বারটাও কারোর কাছে নেই। নিলয় যদি মার্ডার হয় তাহলে পুলিশের কাছে গেলে লাভ হবে না, কারণ তন্ময় অমানুষ। কিভাবে নিলয়কে খুঁজবে? কিভাবে নিলয়ের কিছু হলে তারা সঠিক বিচার পাবে? কিছুই মাথায় আসছে না। ফাহি নীলা দাঁড়িয়ে আছে। নীলা, তোর ভাইকে হারুন নিয়ে গেছে। চেয়ারম্যান, সে তো খুবই খারাপ। কি যে হবে। আমিও বুঝতে পারছি না কি হবে। ভাইয়া আসার পর কিছু একটা ঝামেলা যেন হয়েই যাচ্ছে। বাবা থানায় গেল, তন্ময় মারলো বাবাকে। কিছু সময় পর এসে সেই তন্ময় মাপ চেয়ে গেল। তন্ময়ের চেহারা দেখেছিলি? তন্ময়ের গালেও চড়ের দাগ ছিল। এরপর আমাদের ঘটনাটাই দেখ। ভাইয়া জানলো আমাদের কেউ না কেউ বিরক্ত করে। ভাবছিলাম ভাইয়া হয়তো বুঝিয়ে ঠিক করে দেবে, কিন্তু দেখ মাদ্রাসার ভেতরে অস্ত্র হাতে নিয়ে তুর্জয়দের মারলো। ভাইয়ার চোখে মুখে হিংস্রতার ছাপ ছিল। যদি মাদ্রাসা না হতো হয়তো ওদের মেরেই ফেলতো। কিন্তু উনি যা করেছে সেটা তো সঠিক, তাই না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু যদি ভাইয়া কিছু হয়। ভাইয়া যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন মা তেমন রাতে ঘুমায়নি। তিনি প্রতি রাতে ভাইয়ার জন্য কাঁদছে, বাবাও কাঁদছে, আমিও কেঁদেছি। কিন্তু তখন বিষয়টা ছিল এরকম, একবার তো অন্য ভাইয়া ফিরে এসেছে, এখন যদি মরে যায়। বাজে কথা বলিস না তো। নিলয়, নীলা, তাকাও ওদিকে। ফাহি থামলো। সুপারি গাছের ডালের বেড়া ফাঁকা করে নিলয় বাড়ির ভিতরে প্রবেশ করে। হাতে চানাচুরের প্যাকেট। শ্বেতা খেতে খেতে ভিতরে আসলো। হেনা নিলয়কে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। ফারজুক সাহেব পায়চারি বাদ দিয়ে ধপ করে বারান্দায় বসে পড়লেন। নীলা দৌড়ে আসে তার ভাইয়ের কাছে। হেনা বলে, তুই ঠিক আছিস বাবা? হ্যাঁ, ঠিক আছি মা। আমার আবার কি হবে? হারুন তোকে কিছু করেনি? ও মা, তুমি কি চাইছিলা কিছু করুক? হয়েছে, চুপ থাক, ভেতরে আয়। কি রে, তোরা কাঁদছিলি নাকি? হ্যাঁ। ফাহিও কেঁদেছে নাকি? হুম। ওরে বাপ রে, কি ভালোবাসা! সরো ফাজিল।
নিলয়কে নিয়ে ভিতরে আসলো ওরা। নিলয় কিছু সময় পর ফাহির কাছে আসলো। ফাহির মাথায় কাপড়, মুখটা আরো ওড়না দিয়ে ঢেকে নেয়। নিলয় ফাহিকে বলে, শুনলাম তুমি নাকি কাঁদছিলে আমার জন্যে, কেন? কই, কখন? ও আচ্ছা, একটা হেল্প করবা? কি হেল্প? আসার সময় সামনের পাড়াতে একটা মেয়েকে দেখলাম, দেখতে অনেক সুন্দরী। মেয়েটার বাড়ির সামনে একটা বড় তেঁতুল গাছ আছে। মেয়েটাকে খোঁজ এনে দিবা আর তাকে পটিয়ে দিবা, ওকে? কি, তুমি তারিনের কথা বলছো? আমাকে তুমি করে বললা? যাক, শুনতে ভালো লাগছে। তাহলে মেয়েটার নাম তারিন। ও মনে পড়েছে, আমাদের সাথে সেও আগে মাঝে মাঝে ঘুরতে যেতে চাইতো। যাক ভালো, পটাতে সহজ হবে। আমাকে চিনে তাহলে। তোমার মরাই ভালো ছিল, শয়তান ছেলে। যাও, সামনে আসবে না একদম। তারিনকে এনে দেবো, নিয়ে শুয়ে থেকো। আর না আনতে পারলে তুমি আসিও, তোমারই নিয়ে একটু শুই। চুপ, বেয়াদব, সরেন তো সামনে থেকে। ফাহি রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। নিলয় হাসতে থাকে। নিলয় এসব ভালো মতোই লক্ষ্য করে। এরপর নিলয় শিহাবদের বাড়িতে এসেছে। আজকে শিহাবের বিয়ে। বিয়েটা রাতেই হবে। নিলয় সারাদিন শিহাবের বাড়িতে। এখন সন্ধ্যার কাছাকাছি সময়। নিলয় পাঞ্জাবি পরে রুম থেকে বাইরে আসলো। শিহাবের বাড়িতে যাবে। নীলার যাওয়া নিষেধ, কারণ ফারজুক বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে নীলা না যায়। ফারজুকের ধারণা নীলা যদি সেখানে নিলয়ের সাথে যায় তাহলে খারাপ কিছু ঘটবে, কারণ ওটা বিয়ে বাড়ি। ছেলেরা মেয়েদের দেখে নানান কিছু বলতে পারে। বিয়ে বাড়িতে অনেক কিছুই হবে, তাই নিলয়ের সাথে নীলাকে পাঠাবে না, কিন্তু ফাহি যাবে নিলয়ের সাথে। ফাহির সেভাবে বারণ নেই। নীলাই এটার ব্যবস্থা করেছে। নিলয় বাড়ি থেকে বের হলো। হঠাৎ কে যেন ওর পিছনে এসে দাঁড়িয়ে আছে। নিলয় ঘুরে তাকায়। স্টাইলিশ অ্যাশ কালারের বোরখা পরে ফাহি দাঁড়িয়ে আছে। আজকে মুখটা দেখা যাচ্ছে ওর। ফাহির দিকে হা করে তাকিয়ে থাকে নিলয়। ফাহি বলে, কি দেখেন? হ্যাঁ, না কিছু না, চলো যাই। নিলয়, ফাহি কিন্তু তোর দায়িত্বে যাচ্ছে, সাবধানে রাখবি, ঝামেলা করবি না কোনো। চিন্তা করো না মা, সে তো আমার বোন না। তাহলে কি? তোর মাথা। ফাহি আর নিলয় একসাথে শিহাবের বাড়িতে আসে। বরযাত্রী যাবে ওরা। গাড়ির কাছে আসলো ওরা। নিলয় যাবে শিহাবের গাড়িতে। এমন সময় তারিন মেয়েটা আসলো। নিলয় ওর দিকে তাকিয়ে আছে। তারিন শাড়ি পরেছে। নিলয় সেদিকে তাকিয়ে আছে। এটা ফাহি টের পায়। ফাহি দ্রুত নিলয়ের কাছে আসলো। নিলয় পাশে দাঁড়িয়ে বলে, তারিনের দিকে তাকিয়ে কি দেখেন? হ্যাঁ, মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। যাও তো, আমার হয়ে কথা বলো। মেয়েটার বয়ফ্রেন্ড আছে, কতবার ওরা ঘুরতে যায়, এখানে সেখানে ডেট করে বেড়ায়। ভালো না মেয়েটা, সব ছেলেদের সাথেই খাতির। দেখছো না ছেলেরা গিয়ে কথা বলছে ওর সাথে। তাতে কি, আমার তো তাকে ভালো লেগেছে। আপনি কি পাগল? কথা বোঝেন না? কে নিজের খারাপ চায়? এদিকে আমি কখনো কোনো ছেলের সাথে ঠিকমতো কথাও বলি না, অথচ আমার পাত্তা দেয় না কেউ। থাকেন আপনি, এসব ঢং দেখার সময় নেই আমার। ফাহি চলে যায় সেখান থেকে। নিলয় গিয়ে শিহাবের গাড়িতে বসলো। 6টা গাড়ি, 3টে গ্রাম পেরিয়েই বিয়ে হচ্ছে। ঘন্টাখানেকের ভিতরেই সবাই বিয়ে বাড়িতে চলে আসে। নিলয় গাড়ি থামে। এর ভিতরে আসলো সে। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে নিলয়কে ডাক দেয়। নিলয় ঘুরে তাকায়, দেখতে পায় তারিন দাঁড়িয়ে আছে। তারিনকে দেখেই নিলয় মুচকি হাসলো। তারিন এগিয়ে আসে নিলয়ের দিকে। আপনি নিলয় ভাই না? হুম আমাকে চিনছেন? আমি তারিন। চিনতে পেরেছি। তুমি অনেক বড় হয়ে গেছো, সাথে সুন্দরীও। কি যে বলেন না। এই নিলয়, এদিকে শোনো, আমার হাতটা ধরো না। আমি ভিড়ের ভেতর চিপকে যাচ্ছি কেমন। নিলয় ঘুরে তাকায়। ফাহি হাত বাড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় অবাক হয়। এই ফাহি মেয়েটা তো দেখি বজ্জাত খুব। তারিনের সাথে কথা বলছে দেখে নিলয়কে ফাহি এভাবে ডাকে। তারিন নিলয়কে বলে, ওটা ভাই না? বিয়েতে কেউ বোরকা পরে আসে? আপনার গার্লফ্রেন্ড নাকি? হুম। নিলয় বেশি কথা না বলে দ্রুত ফাহির কাছে চলে যায়। ফাহি হাত ধরে নিলয় সেখান থেকে দূরে আসে। ফাহি টেরা চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় বলে, কি সমস্যা? মেয়েটা নিচ থেকে কথা বলছিল, দিলা তো সব বাস দিয়ে। আমি কি করলাম? কি করলা না আবার? সে জিজ্ঞাসা করে তুমি আমার গার্লফ্রেন্ড কি না। তো আমি কি করব? ফাজিল কোথাকার। চুপ, যদি দেখেছি ওর সাথে কথা বলছেন, খবর আছে আপনার। নিলয় আর কিছু বলে না। এভাবে বেশ কিছু সময় চলে যায়। ফাহি সব সময় নিলয়ের সাথে সাথেই থেকেছে। তারিন অবশ্য কয়েকবার ডেকেছে নিলয়কে, কিন্তু ফাহি গেছে তার কাছে। নিলয় তো এটাই চেয়েছিল। ফাহি তাকে ভালোবাসে কিনা নিলয় এটা দেখার জন্য এমন করেছে। রাত 11টার দিকে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। সবাই গাড়িতে উঠে বসলো। ফাহির সাথে নিলয় বসেছে। সবাই এক গাড়িতে আছে। ফাহির বেশ ঘুম পাচ্ছে। সে নিলয়ের কাঁধে মাথা রাখে।
নিলয় ফাহির দিকে তাকায়। মেয়েটাকে বোরখাতেই বেশ সুন্দর লাগে। নিলয় এক হাত দিয়ে ফাহির মাথা ধরে রাখে, যেন কাঁধ থেকে না সরে যায়। ফাহি সেটা বুঝতে পেরে নিলয়ের হাতের ফাঁক দিয়ে নিলয়ের এক হাত জড়িয়ে ধরে। নিলয় ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? সবাই যদি দেখে কি ভাববে? কেউ দেখবে না, সবাই টায়ার্ড এখন, আর গাড়ির ভেতর অন্ধকার। তো মানুষের কি চোখ নেই? অন্ধকারে দেখবে না কিছু? দেখবে না। সত্যি দেখবে না তো? না, দেখবে না, আর দেখলে দেখুক, বলবো আমাদের বিয়ে ঠিকঠাক। ফাহি কথাটা শেষ করতেই নিলয় ফাহির গালে চুমু দেয়। ফাহি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। সে কেঁপে ওঠে, আরো শক্ত করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় আর ফাহির দিকে তাকায় না। ফাহিও নিলয়ের গালে চুমু দেয়। দুজনেই মুচকি হাসছে। তলে তলে এদের মনে এটাই ছিল। শিহাবের বাড়িতে আসলো গাড়ি, জোরে মিউজিক বাজছে। সবাই গাড়ি থেকে নামলো। নিলয় আর ফাহি শিহাবের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দেয়। 10 মিনিট হাঁটতে হবে। নিলয় হাঁটছে, মাটির রাস্তা। রাত 12টার সময় কেউ নেই। ফাহি দৌড়ে এসে নিলয়ের হাত ধরে। নিলয় বলে, কি হয়েছে? আস্তে হাঁটো না, এত জোরে হাঁটো কেন? মানুষজন দেখলে কি মনে করবে? হাত ছাড়ো। আমাকে দেখে রাখতে বলেছিল বড় মা। হ্যাঁ দেখেছি তো। চুপচাপ বাড়িতে চলো এখন। নিলয় আর ফাহি কথা বলতে বলতে বাড়ির কাছে আসে। দুজনে বাড়ির সামনের থেকেই কিছুটা দূরে দাঁড়িয়ে। ফাহি নিলয়ের হাত ধরে রেখেছে। নিলয় বলে, আমাদের বিষয়ে এখন কাউকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, বলবো না। চলো বাড়িতে। নিলয় পুরো কথাটা শেষ করতে পারে না। এমন সময় জোরে একটা ব্লাস্ট হয়। নিলয় আর ফাহি ছিটকে পড়ে দূরে। ফাহি তখন নিলয়ের হাত ধরে আছে। ফাহির সারা গা কালো ধোঁয়া এসে লাগে। নিলয়ের চোখ মুখ একই অবস্থা। দূরে ছিটকে পড়তে দুজনের মাথাটা কিছুটা ফেটেছে। নিলয় উঠে বসে ফাহিকে বলে, ঠিক আছে তুমি? নিলে ওইদিকে। ফাহি হাত উঁচু করে সামনের দিকে তাকিয়ে বলে। ওরা দুজনেই দেখে ওদের দুটো বাড়ি আর নেই। ব্লাস্টের আগুন জ্বলছে দাউ দাউ করে। বোম ব্লাস্টে দুটো বাড়ি উড়িয়ে দিয়েছে। নিলয় স্তব্ধ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। ফাহির হাত ছেড়ে দেয় সে। নিলয়ের মা, বাবা, বোন বাড়িতেই ছিল। ফাহির বাবা মাও বাড়িতে ছিল। তার মানে বোম ব্লাস্টে দুটো পরিবার, নিলয় আর ফাহি বাদে সবাই মারা গেছে। নিলয় ফাহির হাত ছেড়ে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎই কতগুলো হাত নিলয়কে পিছন থেকে আটকে ধরে। শিহাব দৌড়ে এসেছে। ওর গায়ে এখনো বিয়ের পাঞ্জাবি পরা। নিলয়কে ওরা সবাই শক্ত করে ধরে। নিলয় বলে, নীলা, মা বাবা ছাড়ো আমাকে। নিলয়, ভিতরে আগুন, যাস না। যেভাবে ব্লাস্ট হয়েছে বাড়ির ভিতরে থাকা সবাই এতক্ষণে হয়তো। ছাড়ো আমাকে, ওরা বেঁচে আছে, ওদেরকে বের করতে হবে। নিলয়, অনেক আগুন, মরে যাবি তুই। আমি বেঁচে থেকে কি করব? নিলয়কে সবাই ধরে রাখে। ওদিকে ফাহি জ্ঞান হারিয়েছে। কয়েক মিনিটের ভিতরেই দুটো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের অনেক পানি দিয়ে নেভানোর চেষ্টা করেও কাজ হয়নি। সকাল হয়েছে। নিলয়ের ফাহি রাস্তার উপর বসে আছে, সাথে শিহাব আর কয়েকজন বসা। গ্রামের মেম্বার হারুন এসেছে দেখতে। সকাল 7টা বাজে। হঠাৎই গ্রামের কতগুলো গাড়ি প্রবেশ করলো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, স্পেশালিস্ট টিম, কল বাহিনী, আনসার বাহিনী। পুরো গ্রাম গাড়ির ধুলো আর হর্নে থেমে যায়। তো গ্রামকে যেন সাত সকালে কারাপ্টেড এরিয়া হিসেবে গণ্য করা হয়েছে। কেউ গ্রামের থেকে বাইরে যেতে পারবে না। প্রতিটা রাস্তা, মোড় সেনাবাহিনী গার্ড বসানো হয়েছে। গাড়ি থেকে বড় বড় অফিসার নামলো। দল কর্মী বাড়ির ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করার জন্য। নিলয়ের পাশে এসে অর্ক দাঁড়ায়। সেলুট দিয়ে বলে, নিলয় স্যার, আপনার ফোন হ্যাক হয়েছিল। আমি জানতে পারি মাঝরাতে। তখন বোম ব্লাস্টের খবর জেনেছি। শুধু আপনার ফোন নয়, আপনার বাড়িতে থাকা সবার ফোন হ্যাক করে বোম ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিক ধারণা সেটাই বলছে। নিলয়কে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই ঘিরে রেখেছে। নিলয়কে সবাই সেলুট করছে। নিলয় কারো দিকে তাকাচ্ছে না। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসা। চোখ দিয়ে এখনো কোনো পানি বের হচ্ছে না। হঠাৎ করেই কে বা কারা তার বাড়ির ভিতরে বোম ব্লাস্ট করলো। গ্রামের মানুষ নিলয়ের ক্ষমতা দেখে অবাক হয়ে যাচ্ছে। সামান্য একজন ছেলে, অথচ গ্রামে তার জন্য এত এত বাহিনী। নিলয় যেন কোনো একজন বড় ব্যক্তি হবে। 10 জনের একটা টিম বাড়ির ভিতরে প্রবেশ করে। নিলয় এখনো কারোর সাথে কথা বলেনি। সে চুপচাপ মাটিতে বসে আছে। চোখে যেন নিলয়ের পানি নেই। বেশ কিছু সময় খোঁজার পর নিলয়ের বাড়ি থেকে একজনের লাশ বের করে আনে। আধপোড়া লাশটা, মুখটা আর্ধেক পুড়েছে। সেটা নীলার লাশ। নিলয় দৌড়ে যায় সেদিকে। নীলার পেট আর বুক পুড়ে গেছে। একটা পায়ে ওর নপুর ছিল। পা দেখেই বোঝা যাচ্ছে এটা নীলার লাশ। নিলয় তার বোনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর পানি যেন নিলয় শুকিয়ে গেছে, বের হতেই চাচ্ছে না।
আরো কিছু সময় পর ফাহি বাবা মা লাশ একসাথে বের করা হলো। ফাহি আরো যেন পাগল হয়ে যায়। ওদের লাশ দেখে ফাহি আবার জ্ঞান হারায়। পরেই হেনার লাশ বের করে আনি দুজন। নিলয় হেনার কাছে যায়, হেনার মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় তার মায়ের হাত ধরল। সবাই এসে নিলয়কে সামলাতে থাকে। আরো বেশ কিছু সময় পর খোঁজ চলল। ওকে লাশ পাওয়া যায় জায়নামাজের সাথে, সাথে কোরআন শরীফ আছে। লাশটা সেভাবে পড়েনি, মারা গিয়েছেন তিনি। কোরআন শরীফটা একদম অক্ষত অবস্থায় আছে। নিলয়ের সামনে তার পরিবারের 3 জনের লাশ আনা হলো। লাশগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপরে ওর বাবা মার হাত ধরে হঠাৎ করে চিৎকার করে ওঠে নিলয়। চিৎকার করতে করতে নিলয় বলে, মা বাবা, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের পাশে থাকতে পারিনি, তোমাদেরকে আমার জন্যই মরতে হলো। তোমরা জানতেই পারলে না তোমাদের ছেলে কি করে। তোমাদের ছেলে বাংলাদেশের সবার উপরে সেনা প্রধান। তোমার ছেলের কথায় গোটা দেশের সেনাবাহিনী চলে, সব ফোর্স চলে। তোমরা জানতে পারলে না কিছুই। আমি যেদিন বাড়ি থেকে চলে যাই সেদিন ইচ্ছে ছিল বড় কিছু করেই তবে ফিরব। লাস্ট মিশনে আমি পদক পাই। প্রমোশন হিসেবে আমাকে গোটা দেশের সেনা প্রধান বানানো হয়, আর সাথে ছুটিও দেয় 4 মাসের। আমি সেজন্য এসেছিলাম মা বাবা, তোমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম। সুযোগ বুঝে ভেবেছিলাম সবটা বলবো, কিন্তু কিছুই হলো না। আমি বুঝতে পেরেছি তোমাদেরকে মেরেছে। কসম মা বাবা, বোন, আমি ওদের সব কয়টাকে মেরে ফেলবো। বাবা, তুমিও জানতে পারোনি আমাকে কেন বাড়ি থেকে তুমি বের করে দিয়েছিলে। আমি কিছুই করিনি বাবা। তন্ময় আর রাহির সম্পর্ক ছিল। রাহিকে প্রেগনেন্ট করে তন্ময় তাকে ছেড়ে দিয়েছিল। রাহি সুইসাইড করতে যায়, আমি দেখি। তাকে বাঁচানোর জন্য আমি বাগানের ভিতরে যাই। তাকে যখন জড়িয়ে ধরি গাছের সাথে দড়ি লাগানোর সময়, তখন তন্ময় সেসব ছবি তোলে। রাহি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলেছিল আমি রাহিকে জড়িয়ে রাখি। সব কিছু তন্ময় ছবি তোলে, গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে সেসব দেখায়। সবাই সেগুলো দেখে ভাবে আমার সাথে রাহির সম্পর্ক। আমার জন্য রাহির এই অবস্থা। রাতে বাগানে আমি আর সে খারাপ কাজ করেছিলাম। সবাই যখন আমার নামে এসব বলতে থাকে, তোমরা সবাই সেগুলো বিশ্বাস করলে। রাহি এতবার বলেছিল নিলয় নির্দোষ, কিন্তু তন্ময় সব কিছু এমনভাবে দেখিয়েছিল, ছড়িয়েছিল যেন তন্ময় সবই জানে। আর তোমরা সবাই সেসব বিশ্বাস করেও নিয়েছিলে। বিচারে আমার শাস্তি হয়েছিল রাহিকে বিয়ে করার, কিন্তু রাহি জানিয়ে দেয় সে আমাকে বিয়ে করবে না। দরকার হলে সে মরে যাবে, তবু আমাকে না। তারপর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে বাবা। চলে গিয়েছিলাম। এরপর অনেক কিছুই ঘটে। আমি সেনাবাহিনীতে জয়েনের জন্য অনেক পরিশ্রম করি। ভাগ্যের জেরে কিংবা মায়ের দোয়াতে, উপরওয়ালার ইচ্ছায় আমি চাকরিটা পেয়েও যাই। 5 বছরে বহু মিশন কমপ্লিট করে আমি এই পদে আসছি। কিন্তু বাবা, তোমাদেরকে সাথে রাখতে পারলাম না। আমি খুবই লজ্জিত। আমাকে দয়া করে মাফ করে দিও। কিন্তু তোমাদের যারা এ অবস্থা করেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। অর্ক, তন্ময়, হারুন, ওদের সব কয়টাকে তুলে নিয়ে আসো। আমি ওদের মেরে ফেলবো। সবাই জানে নিলয়ের শত্রুতা ছিল তন্ময় আর হারুনের সাথে। ওরা কোথায়? লাশগুলো ফরেনসিক পরীক্ষা শেষে শেষ বিকেল 5 জনের জানাজা পড়ানো হয়। কবরগুলোর পাশে বসে থাকে। নিলয়ের চোখ দিয়ে নীরবে কান্না ঝরে পড়ছে। তবে সে চুপচাপ। বোম ব্লাস্টে ওদের সবার মৃত্যু হয়েছে, আপাতত এটাই জানা গিয়েছে। এই বাড়ি পাশাপাশি হওয়াতে ওদের বাড়িটাও বোম ব্লাস্ট জয়। নিলয় কবরের রেলিং ধরে বলে, ভালো থেকো তোমরা। জানি না তোমাদের কবরে কি হচ্ছে, তবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তোমাদের যেন জান্নাত নসিব করে। ফিরে আসে বাড়িতে। সারাদিন নিলয়ের বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে নতুন একটা বাড়ি বানিয়ে ফেলেছে সেনাবাহিনীর ছেলেরা। সেনাপ্রধানের কাজ বলে কথা। 30 জন সেনাবাহিনী 2 রুম টিন শেডের বাড়ি বানিয়ে ফেলেছে পুরো একদিনে। গ্রামের মানুষ শুধু হা করে তাকিয়ে দেখছে ওদের কাজ। দিকে ওরাই, বাহিনীর ছেলেরাই কবর খুঁড়েছে, বাড়ির কাজও করেছে। নিলয় নিজেই 5 জনের জানাজায় নামাজ পড়েছে। দফন করতে করতে প্রায় রাত। ভিতরে বাড়িও কমপ্লিট। নিলয় বাড়িতে এসে বসেছে। ভিতরে ফাহি আর রাহি কাচ্ছে ফুফিয়ে ফুফিয়ে। গ্রামের কিছু মহিলারা 2 বোনকে সান্ত্বনা দিলেও সেটা কি আর সহ্য হয়? খুঁটিতে হেলান দিয়ে বসে আছে, মাথায় নামাজের টুপি। নামাজ শেষে তার পরিবারের জন্য সবাই দোয়া করতে বলেছে নিলয়। হঠাৎই অর্ক আসে সেখানে। স্যার, তন্ময় আর হারুনকে আটকে রেখেছি। ওদেরকে পাওয়া গেছে হারুনের মাছের ঘেরে, যে বাড়িটা আছে সেখানে, ওখানেই আটকে রেখেছি। মাথা থেকে টুপিটা খুলল। বসা থেকে উঠে দাঁড়ালো সে।
সারাদিনে নিলয় মাত্র একবার খেয়েছে, সেটা শিহাব খাইয়ে দিয়েছিল। নিলয় উঠে দাঁড়িয়ে অর্ককে বলে, চলো সেখানে স্পেশাল যে স্টিক আছে সেটা এনে দাও। ওকে স্যার। কিন্তু স্যার, মাথায় আসছে না ওরা কিভাবে হ্যাক করলো আপনাদের ফোন। নিশ্চয়ই ওদের কোনো বড় হ্যাকার আছে, ওদের থেকেই জানা যাবে। হ্যাক? হ্যাঁ স্যার। এটা ওদের কাছে গেলেই জানতে পারবো। চলো। নিলয় সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ায়। শিহাব নিলয়ের হাত টেনে ধরল। শিহাব এখন জানে নিলয় কি করবে। শিহাব বুঝে গেছে হারুন আর তন্ময় মরলে কেউ খোঁজও করবে না। শিহাব হাত ধরে নিলয়কে বলে, নিলয়, যা করবি একটু ভেবে করিস। তোর জন্য এখন চিন্তা হয়, আমি জানি এখন তোর মাথায় কি চলছে, তবুও তোর জন্য ভয় করছে। সাবধানে করিস যা করবি। তুই বাড়িতে যা, নতুন বিয়ে করেছিস, আমার জন্য তোর আনন্দগুলো নষ্ট হলো। চিন্তা করিস না, যা ভাবির সাথে সময় কাটা। বউ তো চলে যাচ্ছে না, তুই আমার বন্ধু, আমার ভাই, দুজন একসাথে কত কি করেছি সেই নেংটো থাকতে। তোর জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? আমি আছি এখানে, এদিকটা আমি সামলাচ্ছি। একটা মিলাদের ব্যবস্থা করেছি, কালকে হুজুরকে জানাতে যাব। তবে আমি গেলাম। অর্ক, স্টিক দাও। নিলয় কথাটা বলে বাইরে আসে। বাইরে বাইকে বসলো। অর্ক বাইক চালাতে শুরু করে। পিছনে 5টা গাড়ি সেনাবাহিনী। নিলয় যা করবে তাই এখন সবাই চেয়ে দেখবে। মিশনটা এখন নিলয়ের নিজের। নিলয় সোজা চলে আসে সেই বাড়ির কাছে। সেখানে 4জন সেনাবাহিনী পাহারা দিচ্ছে। নিলয় যেতেই ওরা দরজা খুলে দেয়। নিলয় ভিতরে প্রবেশ করে। পিছনে আরো 4জন বড় অফিসার প্রবেশ করে। নিলয়ের হাতে ছিল স্টিক, সেটা দিয়ে সোজা বাড়ি দেয় তন্ময়ের হারুনের পায়ে আর হাতে। চেয়ারম্যান আর পুলিশ কেউ আজকে বাঁচবে না যেন। খানিক চেয়ারম্যানের লোক সবাই ভয়ে পালিয়েছে নিলয়ের ক্ষমতা দেখে। হারুনের পাশে যেন কেউ নেই। নিলয় ওদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। ওদের গা ফেটে রক্ত বেরোচ্ছে। রক্ত ওই দুজনে মাখামাখি। নিলয় বসলো ওদের সামনে, হাঁপাচ্ছে সে। হারুন আর তন্ময় ব্যথায় আর যন্ত্রণায় চিৎকার করছে। দুজনেরই গাল থেকে লাসহ রক্ত বের হতে শুরু করেছে। নিলয় কিছু সময় জিরিয়ে নিয়ে বলল, কেন করলি তোরা এমন? আমার পরিবারের সবাইকে মেরে ফেললি। আমার সাথে তোদের ঝামেলা, আমার সাথে যা ইচ্ছে করতি, কিন্তু তোরা কেন এমন করলি আমার পরিবারের সাথে? তোদের দোষ কি? তারা তোদের কি ক্ষতি করেছিল? কেন করলি তোরা? আমি তো তোদের পরিবারের কাউকে মেরে ফেলিনি, হারুনের ছেলেকেও তো মেরে ফেলিনি। আহত করেছি, কিন্তু সে মরেনি। আর তন্ময়, তোর বাড়িতে একটা স্ত্রী আর সন্তান আছে, কই তোর জন্য তো তাদেরকে আমি কিছু বলিনি। তাহলে কেন তোরা আমার বাবা মায়ের সাথে এমন করলি? জলদি জলদি অ্যান্সার দিবি, না হলে পরের দিন গ্রামে আরও দুজনের জানাজা পড়তে হবে, আর সেটা হবে তোদের জন্য। 10 সেকেন্ড ভাবতে সময় দিলাম। নিলয় কথাগুলো শেষ করতেই ওরা দুজনে নিলয়ের পা জড়িয়ে ধরে। পা জড়িয়ে ধরে তন্ময় বলে, ভাই বিশ্বাস করো, আমি তোর পরিবারকে মারিনি, বোম ব্লাস্ট আমি করিনি, কসম করে বলছি। আমরা এসব জানিও না, কখন কি হয়েছে লোক মুখেই শুনেছি, আমরা করিনি। হ্যাঁ নিলয়, আমরা করিনি। আমরা শুধু জানতে চেয়েছি তুমি কে বা তুমি কি করো, কেন তোমাকে বড় বড় লোকেরা চেনে, এটাই জানার উদ্দেশ্য ছিল। বিশ্বাস করো, আমরা মারিনি। আমাদেরকে মেরো না, আমরা খারাপ মেনে নিচ্ছি, কিন্তু সত্য বলছি, আমরা কিছু করিনি। আমাদের ছেড়ে দাও। তোরা করিসনি তাহলে কে মেরেছে? তোদের লোক, তাই না? সবটা আমাকে বল। তোমার পায়ে পড়ি, বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমরা জানি না। নিলয় আবারও মারতে যাবে তখনই অর্ক পাশ থেকে বলে, স্যার, হ্যাক হয়েছিল ফোন। ধারণা করা হচ্ছে হ্যাকের মাধ্যমে ফোনে বোমের কোড পাঠানো হয়েছিল। ঘর বানানোর সময় নীলা আর আঙ্কেলের ফোন খুঁজে পাওয়া গেছে, যদিও ফোনের অবস্থা খারাপ। তাহলে করেছেটা কে? কোন সময় পকেটে থাকা নিলয়ের ফোনটা বেজে উঠল। পকেট থেকে সে ফোনটা বের করে, কিন্তু নাম্বারটা আনঅফিসিয়াল নাম্বারের থেকে কল। 6টা 1 নাম্বারটি। নিলয় প্রথমে কেটে দেয় সিম অফিসারের কল ভেবে। পরক্ষণেই আবার কল আসে। নিলয় আবারও ফোনটা কেটে দেয়। আবারও কল আসে সেম নাম্বার থেকে। নিলয় এবার রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে শোনা যায়, দুনিয়াতে সবচাইতে ভয়ঙ্কর দুইজন নিকৃষ্ট জিনিস আছে। এক নম্বর হলো আল্লাহর বিরোধী শয়তান ইবলিস, আর দ্বিতীয়জন হলো হ্যাকার। হ্যাকারকে ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাকারকে অনুভব করা যায় না। শয়তান যেমন খারাপ কাজে পাঠাতে মানুষকে মন্ত্রণা দেয়, তেমনি হ্যাকার সেই খারাপ কাজটা করতেই এগিয়ে যায়। নিলয় প্রথমে বুঝতে পারেনি কে কথাটা বলছে আর কি কথা বলছে। নিলয় চুপচাপ শুনতে থাকে। হঠাৎই আবারও ওপাশ থেকে বলে সে, ভুল লোকে পিঠাচ্ছ সেনাপ্রধান। ওরা তো এই গ্যাংস্টে জাস্ট দুটো ন্যূনতম পিঁপড়া।
পিঁপড়েকে মেরে কি হবে? আসো অ্যানাকোন্ডাকে মারো। তোমার অপেক্ষাতে অ্যানাকোন্ডা না খেয়ে ক্ষুধার্ত হয়ে আছে। কে তুই? আর এটা কেমন নাম্বার? বললামই তো, আমি মিস্টার অ্যানাকোন্ডা, তোমার খুব পরিচিত একজন। নাম কি তোর? আসল নাম বল। আহ, এত উতলা কেন তুমি? যাও যাও, বাড়িতে যাও। ওদের দুজনকে মেরে কোনো লাভ নেই। ওরা আসলেই জানে না তারা কি করেছে। শোনো সেনা প্রধান, ভেবেছিলাম তুমি মরে যাবে, কিন্তু তোমার ভাগ্য কি বিশাল। আল্লাহ তোমার হায়াত লিখে রেখেছে বেশি। আমি আর কিভাবে তোমাকে মারতে পারিনি। জাস্ট কয়েক সেকেন্ড যদি লেট হতো তাহলেই তুমিও বুম। রাত 12টার পরেই তোমার বোনের সিমে কল আসে। তার বয়ফ্রেন্ডের কল দেয় আর রিসিভ করতেই ব্লাস্ট হয়। সারাদিন ফোনে কল অফ করে রেখেছিলাম। আমি জানতাম তুমি কখন ফিরবে বাড়িতে, এজন্য কল অন করে দেই। আর সেই সময়ই কল আসে। আমার মিশন সেখানেই লস্ট হয়। তবে তুমি যেহেতু বেঁচে আছো, তাহলে তোমার সাথে নতুন গেমস খেলা শুরু হবে। চলে আসো ঢাকাতে। গ্রামে আর কতদিন থাকবে? এত ছুটি কাটাতে হবে না। এই গেমসে তোমার প্রথম লেভেলটি হলো কিভাবে আমি বোম সেট আপ করেছি সেটা খুঁজে বের করা। আগে সেই লেভেল পার করো, তখন বুঝতে পারবে পরের লেভেলে কি। শেষ লেভেল হলো আমি কে সেটা খুঁজে বের করা। এখনই যদি এটা করো তাহলে কখনো সেটা খুঁজতে পাবে না। তোমার সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। আর ইউ রেডি? কথাটা শেষ করতেই ফোনটা টুট টুট শব্দ করে কেটে যায়। নিলয় ফোনটা হাতের সামনে ধরলো। নিলয়ের ফোনটা হ্যাক হয়েছে। ওকে দেয় নিলয়ের ফোনটা। অর্ক বলে, আমার ফোনের হ্যাক ঠিক করে দিতে পারবে? এটা সামান্য কাজ, অবশ্যই পারবো। আচ্ছা, চলো এখান থেকে। কিন্তু ওদেরকে কি করবেন? তোরা চলে যা, তোদেরকে যেন আমার সামনে না দেখি। ওরা কিছু করেনি, ছেড়ে দিলাম তোদেরকে। নিলয় কথাটা বলে বের হয়ে আসে রুম থেকে। হারুন আর তন্ময় ফ্লোরে শুয়ে কাঁদতে থাকে। তন্ময় বলে, আপনার জন্য সব হয়েছে। বলেছিলাম পাপ বেশি দিন অতিবাহিত হয় না, সেটা একটা না একটা দিন সামনে এসে তার ফল ভোগ করা লাগবেই। তুমি মনে হয় ভালো মানুষ, তবে আজ কখনো খারাপ কাজ করো না। যদি আজ মরে যেতাম কি হতো? চলো হাসপাতালে যাই। ওরা দুজনেই রুম থেকে বের হয়। নিলয় বাড়িতে এসে বসে আছে। 5 জনের একটা টিম বানিয়েছে নিলয়। নিলয়, অর্ক, রিফাত, শুভ্র আর মিহান। অর্ক বলে, স্যার, বোম ব্লাস্ট হয়েছে রাত 12:30টার মধ্যে। বোমটা সেট করা ছিল বাড়িতে, তবে সেটা আপনাদের বাড়ির ফোন কলের দ্বারাই সেট করে রাখা ছিল। কল রিসিভের মাধ্যমে সেটা ব্লাস্ট হয়। যে করেছে সে একজন দক্ষ হ্যাকার। আপনার শত্রুতা কাদের সাথে? আপনার ক্যারিয়ারের মিশন ছিল কি নিয়ে, যেখান থেকে শত্রুতা তৈরি হয়েছে? কিন্তু আমার মনে হচ্ছে যে লাস্ট মিশন কমপ্লিট করলাম, সেটার থেকে এমন হয়েছে। আমি প্রথম 1 সপ্তাহ হুমকি চিঠি পেয়েছিলাম। মিশনটা কি ছিল? সেটা তো অনেক বড় কিছু। মিশনটা ছিল অনেক জঘন্য একজনের বিরুদ্ধে, কিন্তু তাকে তো মেরে ফেলেছিলাম। আমার মনে আছে আমি গুনে গুনে তার বুকে 4টে গুলি করেছিলাম। তাহলে আর কে আছে যে আমার সাথে গেমস খেলছে? নিলয়ের কথা শুনে সবাই চুপচাপ হয়ে থাকে। এখন অন্যদিকে চলে যাচ্ছে। নিলয় চুপচাপ বসে আছে। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় সবার দিকে একবার তাকিয়ে বলে, শেষবার আমাকে হেড অফিস থেকে মিশনে পাঠানো হয়। মিশনে আমরা ছিলাম 10 জন। এই মিশনে 9 জনই মারা যায়, আমি বেঁচে আছি। এখন আমি সেই অফিসের হেড হয়ে গিয়েছি, কিন্তু মিশনটা ছিল অনেক জটিল। নিলয় কথাটা বলতে থাকে। নিলয়ের 2 বছর আগে কথাগুলো মনে পড়ে। অতীতে যা ঘটে। যখন মাথা নিচু করে পানি খেতে যাবে, ঠিক তখনই একটা ফুটবল এসে নিলয়ের মাথায় লাগে আর নিলয় হাত থেকে পানির বোতলটা পড়ে যায়। নিলয়ের চোখ থেকে চশমাটা খুলে যায়। চশমাটা তুলে গেঞ্জির কাপড়ে মুছে নিয়ে চোখে পড়ে নিল। হঠাৎই শুনতে পায়, এই ছেলে, বলটা দাও। নিলয় সামনের দিকে তাকায়। একটা জার্সি পরা ছেলে দূর থেকে ফুটবল দেবার জন্য নিলয়কে ডাকে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে বলটা কিছুটা দূরে আছে। নিলয় উঠে বলটা এগিয়ে দেয়। ছেলেটা বলটা নিয়ে মাঠে চলে যায়। কিছু সময় পর ছেলেটা এগিয়ে আসে নিলয়ের দিকে। কে বলে, তোমাকে আজ মাঝখানে দেখি এখানে এসে বসে আমাদের ফুটবল খেলা দেখো। তুমি কি ভার্সিটিতে নতুন? হ্যাঁ ভাই, আমি নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাকিব। এই ভার্সিটিতে ভর্তি হলে কেন? এটা খারাপ ভার্সিটি। এখানে খালি আন্দোলন, ম্যাচে থাকা নিয়ে মারামারি, রাজনীতি বেশি চলে। ভার্সিটি পড়াশোনা থেকে এসব প্রমোট করে বেশি। তবে এখানে আগে দুটো জিনিস বেশি হতো, পড়াশোনা আর স্পোর্ট। ফুটবল এই ভার্সিটির ঐতিহ্য।
আসলে আমি জানি না কেন ভর্তি হয়েছি, তবে খেলা দেখতে ভালো লাগে বলে রোজ এখানে এসে খেলা দেখি। ফুটবল খেলতে পারো? আমাদের নেট ট্যালেন্ট হলো এখানকার এমপির ছেলেপেলেরা। পড়াশোনা তো করে না, এখানে এসে অনেক কিছু করে বেড়ায়। মানে নামি স্টুডেন্ট, অথচ বছরের পর বছর ফেল করে এখানেই পরিবেশ খারাপ করে ফেলেছে। ও আচ্ছা। নিলয় সেখান থেকে চলে আসে। আজ দেরি হয়ে গেছে ভার্সিটি থেকে বের হতে। নিলয় যখন বের হবে ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে এসে ভার্সিটিতে প্রবেশ করে। পড়বে না করে সোজা এসে নিলয়ের সাথে ধাক্কা খায়। দুজনেই পড়ে যায় সেখানে। কিছুটা থতমত খেয়ে মেয়েটাকে বলে, আপনি কি কানা? এভাবে এসে দৌড়ে আমার উপর পড়লেন কেন? মেয়েটা নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে নিলয়ের দিকে তাকিয়ে জোরে জোরে কেঁদে ওঠে। আশেপাশের স্টুডেন্টগুলো ওদের দিকে তাকিয়ে থাকে। নিলয় ঘাবড়ে যায়। সে কি কিছু করলো? মেয়েটা যদি কাঁদতে কাঁদতে বলে সামনে থাকা নিলয় ছেলেটা ওকে বাজে টিজ করেছে, তখন কি হবে? নিলয় ভয় নিয়ে বলে, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দেখুন, আপনি এসে ধাক্কা দিয়ে আমার উপরে এসে পড়েছেন। আমি কিন্তু কিছু করিনি। আপনি কাঁদবেন না দয়া করে। কি হয়েছে? সবাই দেখছে। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। পুলিশের কাছে যেতে দেয়নি ওরা, আমাকে বাঁচান প্লিজ। কি বলছেন আপনি? আমি কিভাবে বাঁচাবো? কে আপনি? আমাকে বাঁচান দয়া করে, ওরা আমাকে মেরে ফেলবে। এটা কথাটা বলে নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। নিলয় বুঝতে পারে না কি করবে। নিলয় দেখতে পায় সামনের দরজা দিয়ে 5 জন ছেলে দৌড়ে আসছে, হাতে বিরাট বড় চাপাতি ছুরি। নিলয় ভয় পায়। ছেলেগুলো নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ওর ভিতরে থাকা আকাশ নামের ছেলেটা বলে, সামনে আয়, তোকে বলেছিলাম পুলিশের কাছে যাবি না, তবুও তুই পুলিশের কাছে যাচ্ছিস। তোকে আজকে কুপিয়ে মেরে ফেলবো। তোমরা অনেক খারাপ। আমার 12 বছরের ছোট বোনকে তোমরা 5 জন মিলে গণধর্ষণ করেছো। আমাকেও তোমরা মেরে ফেলতে চেয়েছো। আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। এর কথা শুনে সবাই চমকে যায়। তো কেউ কাছে আসার সাহস পায় না, কারণ আকাশ হলো এমপির ছেলে। আকাশ সবসময়ই ঝামেলা করে বেড়ায়। এবার ঝামেলাটা অনেক বেশি বড়ই হয়েছে। আকাশ রেগে বলে, শালি, তোকে বারণ করলাম সবার সামনে বলবি না। তুই কথা শুনিসনি। আসলে তোর বোনকে নয়, তোকে ধর্ষণ করার দরকার ছিল, তাহলে আজকে এমনটা হতো না। আমার বোনকে হাসপাতালে অবধিও নিতে দাওনি। আমাকে মারলে তোমাদের শাস্তি একদিন হবেই। ওই ছেলে, সামনে থেকে সরে যা, না হলে তোকেই আগে মারবো। নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলে আকাশ। নিলয় ততক্ষণে ভয় পেয়েছে, কিন্তু মেয়েটার কথা শুনে নিলয়ের মাথায় রাগে যেন ঝিমঝিম করতে শুরু করে। নিলয় মেয়েটাকে বলে, আপনাকে চিনি না, তবে আমি কথা দিচ্ছি আপনার বোনকে হাসপাতালে নিয়ে যাব। আপনি থানাতে যেয়ে ওদের নামে কেস করে আসবেন। বুঝতে পেরেছি, তোর মরার ইচ্ছে হয়েছে। আমাদের নামে পুলিশের কাছে কেস করলে পুলিশ সেই কেস কখনোই গ্রহণ করবে না। চিনিস না আমি কে? আমি আকাশ পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় এগিয়ে এসে আকাশের পেটে জোরে একটা ঘুষি দেয়। আকাশ এক হাত পিছিয়ে এসে বমি করে দেয়। তারপরে মাটিতে ধপ করে বসে পড়ে। সবাই হা করে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় তার কাঁধ থেকে ব্যাগটা খুলল, মেয়েটার হাতে দেয় ব্যাগটা। আরেকটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় তাকে জোরে একটা লাথি দেয়। ছেলেটা দূরে গিয়ে পড়ে। কিরা ভয় পেয়ে ওদের দুজনকে নিয়ে ভার্সিটি থেকে চলে যায়। নিলয় সহ বাকি স্টুডেন্টরা মেয়েটার কাছে আসে। নিলয় বলে, কি হয়েছে বলুন তো? মেয়েটা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। মেয়েটা বলে, আমার নাম তানিয়া, আমার বোনের নাম তিয়া। আমরা 2 বোন। আমার মা ফারান নামের ছেলেটার বাড়িতে কাজ করে। ছেলেটা আকাশের বন্ধু। ওদের দুজনকেই আপনি মেরেছেন। আমার ছোট বোন রোজ আমার মায়ের সাথে দেখা করতে যেত। গতকাল রাতে আমার মায়ের শরীর খারাপ হয়। আমি তখন বাড়িতে ছিলাম না। টিউশন থেকে ফিরতে লেট হয়। আমার ছোট বোন যায় মায়ের কাছে। সে প্রায়শই যেত। গতদিন বৃষ্টি হচ্ছিল। আমার বোন যখন আমার মায়ের বাকি কাজগুলো করে বাড়িতে ফিরবে, তখন অনেক বৃষ্টি। একটা গাড়ি আসে বাড়িতে। গাড়ির ভেতরে ওরা 5 জন ছিল। বাড়িতে ঢোকে না ওরা। গাড়ির ভেতরে ওরা বসে ড্রাগস নিতে থাকে। আমার ছোট বোন বারান্দায় এসে দাঁড়ায়। মা তখন বলে, আমার বোন বলে, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন বের হয়। সে ভিজে যায়। আমার বোন যখন চলে আসবে এমন সময় গাড়ির ভেতর থেকে ফারান ডাক দেয় আমার বোনকে। আমার বোন দাঁড়ায়। ফারানকে সে চিনতো। হারান, আমার মাথা কাজ করছে না, একদম কষি জিনিস, খুব ধরলেই কারেন্ট লাগে। আরে খেতে ইচ্ছে করেছে,
এসব জিনিস খেতে হয়, না হলে উপরওয়ালা মাফ করবে না। এটা আমাদের হক। মাম্মা, আমাকে চেনো না, থানা, পুলিশ, ভার্সিটির মাঠ সব একা সামলে নিয়ে চলি। এসব মাল খেতে এসে যদি ঝামেলাতে পড়তে হয় তাহলে কি বা ফিরলাম। শুরু করিস না কেন? তুই তাহলে আগে শুরু কর। ফারহান, আরো জোরে হিন্দি গান ছাড়। মামা, আমি একটু টাচ করি, আমার হাত পা কাঁপছে, একটু ধরবো ওর বুক? ধুর হিজড়া, যা ভাগ। আকাশ কথাটা বলে তিয়ার নগ্ন বুকে হাত দেয়, আস্তে করে চাপ দেয়। আবেশে চোখ বন্ধ করে ফেলে আকাশ। একে একে বাকি 4 জনেই তিয়ার বুকে হাত দেয়। তিয়া করে কাঁদতে থাকে, সে হাত পা ছড়াছড়ি করতে থাকে। ওড়না দিয়ে তিয়ার হাত বেঁধে দেয়। বাকি 2 জন পা ধরে রাখে। প্রথমে আকাশ, তারপর ফারহান, তারপর বাকি 3 জন একসাথে আমার বোনকে ধর্ষণ করে। গাড়ির ভেতরে নেশা করে আর জোরে মিউজিক ছেড়ে দিয়ে আমার বোনকে ওরা একবার নয় 5 বার ধর্ষণ করে। আমি বাড়িতে এসে দেখি তিয়া নেই। অপেক্ষা করছিলাম, সে ফিরছিল না বলে মাকে ফোন করি। মা ফোন ধরে না। আমি ছাতা নিয়ে এগিয়ে আসি। আমার মা কখনো আমার ফোন রিসিভ না করে থাকেনি। আমি এগিয়ে দেখি আমার মা গাড়ির পাশে পড়ে আছে। আমার মায়ের মাথা থেকে রক্ত পড়ছে। আমি ছাতা ফেলে দিয়ে দৌড়ে আসি, চিৎকার করি। তখনই গাড়ির ভেতর থেকে ওরা বের হয়। আমার বোনকে দেখি নগ্ন অবস্থায়, ওর যেন হুঁশ নেই। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেঁপে কেঁপে উঠতে থাকে আমার বোন, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাড়ি থেকে মানুষজন বেরিয়ে আসে, কিন্তু আকাশেরা আমাকে মারে অনেক। আমার বোনকে ওরা আটকে রেখেছে। আমি রাত থেকে পালিয়ে বেঁচেছি। আজকে থানাতে যাবার সময় ওদের সামনেই পড়ি। আমি কোন দিকে যাব জানি না। ভয়ে ভার্সিটির ভেতরে এসে প্রবেশ করি। আমার বোনকে বাঁচাও তোমরা। তানিয়ার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এমন একটা কাজ করতে পারে মানুষ? এদের সবারই সম্মুখে ফাঁসি দেওয়া উচিত, কিন্তু কিছুই করার নেই। ওদের দলের ক্ষমতা আছে, ওদের পাওয়ার আছে, এখন টাকাও আছে। যে কোনোভাবে ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারবে। নিলয় তানিয়ার হাত ধরে বলে, চিন্তা করবেন না, আমার সাথে চলেন। আপনার বোনকে আমি হাসপাতালে নেবার ব্যবস্থা করছি। ফারহানের বাড়ির ঠিকানা দিন। নিলয় ভিড় ঠেলে বাইরে আসে। তানিয়ার থেকে ঠিকানা নিয়ে ওর টিমমেটকে ফোন করে। হ্যাঁ নিলয়, বলো। মিশনের প্রথম দিন, অথচ আজকেই একটা ঘটনা ঘটেছে। আমাদের কাজ সহজ হয়ে গেছে। আমরা এবার পুরোপুরি মিশনে সরাসরি অংশ নিতে পারবো। আগে তো ছদ্মবেশে এসেছিলাম, তবে হ্যাঁ সাকিব, তুমি নিজেই দায়িত্ব নিবা। বাকি আমরা 9 জন ছদ্মবেশে থাকবো। একটা ঠিকানা দিচ্ছি, জলদি চলে যাও। সেখানে 12 বছরের এক মেয়েকে 5 বার গণধর্ষণ করা হয়েছে, তাকে উদ্ধার করবে। আর যে বাধা দিবে তাকে লাঠি দিয়ে পিটাইতে থাকবে, তা সে যেই হোক। ঠিক আছে। মনে রাখবে, এই মিশনের শর্ত হলো আমরা যা খুশি করতে পারবো, তবে সেটা লিমিটের ভিতরে থেকে। সো গো ফাস্ট অ্যান্ড টেক অ্যাকশন। মেয়েটাকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। দরকার হলে ডাক্তারকে তুলে নিয়ে যাও, সেখানে ইমার্জেন্সি কেস কিন্তু। ইয়েস নিলয়, আই এম গোয়িং নাও। নিলয়ের কথা শুনে সাকিব ফোন কেটে দেয়। কিছু ফোর্স নিয়ে সাকিব 5 মিনিটের ভিতরেই একটা সেনাবাহিনী নিয়ে হাজির হয় ফারহানের বাড়িতে। ওদিকে নিলয় বলে, বন্ধুগণ, আমাদের এই শাস্তির বিচার চাই। যে কেউ এভাবে অন্যায় করে পার পাবে না। চলেন আমরাও যাই ওদের বাড়িতে। কথা শুনে কেউ এগিয়ে আসে না, তবে রাকিব আসে। রাকিব, নিলয় আর তানিয়া 3 জনে একসাথে আসে ফারহানের বাড়িতে। সাকিব এসেছে ফোর্স নিয়ে। তিনিকে ফারহানের বাড়ির দারোয়ান ঢুকতে দেয় না, কারণ এটা মেম্বারের বাড়ি। কিন্তু সেনাবাহিনী গ্যাস বোম ছুড়ে জায়গা ফাঁকা করে। তারপরে বাড়ির গেট ভেঙে ভিতরে আসে। ভিতরে এসে দেখতে পায় একটা গাড়ি, আর গাড়িকে ঘিরে আছে কয়েকজন মানুষ। সাকিব এগিয়ে আসে, কাজের মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যায় না। মেম্বারের স্ত্রী শাহিনা বেগম বলে, আপনারা কি ডাকাত? হ্যাঁ, এভাবে গেট ভেঙে ভিতরে আসছেন কেন? কি সমস্যা? মানুষজন দেখছে তো নাকি? আমাদের কাছে খবর আছে, এখানে তিনা নামে 12 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই গাড়ির ভিতরে মেয়েটাকে ধর্ষণ করেছেন। সরুন সামনে থেকে। আপনারা কি মালটাল খান? হ্যাঁ, বলা নেই ক নেই এইভাবে এসেছেন।
আর আপনি ভুলভাল খবর নিয়ে আসছেন। মাইক্রো আমার ছেলের, সে তো বাড়িতেই নেই। গাড়ি দেখতে দেন। সাকিবরা এগিয়ে আসে সেদিকে। তারপরে গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়ি একদম ঠিকঠাক, সেখানে কিছুই নেই। ৩-৪ জন সবকিছু ঠিকঠাক মতো খুঁজলেও কোনো কিছু পাওয়া যায়নি। তবে কি ভুল ইনফরমেশন ছিল? হয়তো কখনো ভুল ইনফরমেশন দেবে না। এমন সময় তানিয়ারা ভিতরে প্রবেশ করে, কাঁদতে কাঁদতে দৌড়ে আসে সেদিকে। নিলয় মিডিয়ার লোকেদের ফোন করে ডেকে এনেছে। তানিয়াকে ভিডিও করেছে সবাই। সে কাঁদতে কাঁদতে গাড়ির কাছে আসলো। আমার বোন কোথায়? আমার মা কোথায়? দেখ সিমরি, ফালতু কথা বন্ধ কর। তুই এদের নিয়ে এসেছিস তাই না? সাংবাদিক ডেকেছিস তুই, কিন্তু তুই এসব মিথ্যা কেন রটাচ্ছিস? মিথ্যে? আমি নিজের চোখে দেখেছি। আমার মা পড়েছিল এখানে, ওর মাথায় রক্ত লেগেছিল। আমার বোনকে গাড়ির ভেতরে ছিল, সে এতক্ষণে হয়তো মারাও গেছে। আমার বোন কোথায়? গাড়ির ভিতরে সে ছিল। আমার বোনকে ধর্ষণ করেছে ওরা, আমি নিজের চোখে দেখেছি। আমার বোনকে আর মাকে তোরা সরিয়েছিস। ফালতু কথা বন্ধ কর। তোর মা আজ 2 দিন হলো কাজেই আসেনি। দেখ কোথাও গিয়েছে। আমার ছেলেকে ফাঁসাবি না। তোর ছেলে নয় শুধু, আকাশ আছে, এমপির ছেলে, বাকিরা চেয়ারম্যান ছাত্র নেতার ছেলে। ওরা 5 জন আমার বোনকে ধর্ষণ করেছে। আমার বোন কোথায়? চুপ কর, একটা বাজে কথা বলবি না, না হলে মেরে তোর গাল বাঁকা করে দেব। চুপ করুন আপনি। সে মিথ্যা বলবে কেন? কত বছর কাজ করছে আপনার মা? 5 বছরের বেশি। শুনুন মিসেস শাহিনা, তার মা 5 বছর ধরে কাজ করছে। সেই এতদিন অভিযোগ করেনি কেন? আজকে কেন বলল? স্যার দেখুন, সিটের উপরটা ভেজা, হয়তো রক্তের দাগ ছিল, সেটা মোছার জন্য ভিজাতে হয়েছে। আর দেখুন গাড়ির দরজায় দাগ পড়ে আছে, মনে হচ্ছে নখের দাগ। হয়তো মেয়েটার পায়ের নখ গাড়ির দরজায় লাগছিল। প্রমাণ তো পাওয়া যাচ্ছে। নিলয় সবার ভিতর থেকে কথাটা বলে। নিলয়ের কথা শুনে সবাই ঘুরে তাকায় নিলয়ের দিকে। নিলয়ের দৃষ্টিতে ছোট ছোট জিনিস এড়ায়নি, নিলয়ের দিকে তাকায়। ইশারায় নিলয়কে বলে। সাকিব মহিলা অফিসারের দিকে তাকালো। মহিলা অফিসার হাতে লাঠি নিয়ে এগিয়ে আসে শাহানার দিকে। শাহিনা বলে, দেখুন আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। রাস্তার কোনো ছেলের কথা শুনে আপনারা অ্যাকশন নিতে পারেন না। আমার গায়ে হাত দিবে না, আমার হাজবেন্ড কিন্তু মেয়র, ভালো হবে না বলে দিচ্ছি। মারিয়া, অ্যাকশন। সাকিবের অর্ডার পেয়ে মারিয়া নামের অফিসার গায়ে সব জোর দিয়ে শাহিনাকে বেধড়কভাবে পেটাতে শুরু করে। 2-3 মিনিটে মার খাওয়ার পরে শাহিনা থামতে বলে। ব্যথায় চিৎকার করতে করতে বলে, তানিয়ার মা রুমে আটকানো আছে। তিয়া মরবে বলে আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি, অন্তত যেন সে বেঁচে থাকে, কোনো সমস্যা না হয়। ওদের মাকে ভয় দেখিয়েছি যেন কিছু স্বীকার না করে। আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। এমন সময় পুলিশ আসে সেখানে, কিন্তু সেখানে সেনাবাহিনীর উপস্থিতি আর সেটা তারা নিজে থেকেই কেসটা দেখেছে। সেখানে পুলিশ এসে কি করবে? সাকিব সাফ জানিয়ে দেয়, কেসটা সেনাবাহিনী দেখবে, পুলিশের কাছে যাবে না। পুলিশ যেন নাক না গলায়। পুলিশ আর কিছু বলেনি। তানিয়ার মাকে উদ্ধার করা হয়। তানিয়ার মা সবকিছু সত্য বলে। সেখান থেকে তিয়াকে খুঁজে বের করা হয়। সে হসপিটালে মরমর অবস্থা। 12 বছরের একটা মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। খবরটা এখনো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। এমপি মাসুদ দাঁড়িয়ে আছে সামনে। আকাশ, ফারহান, নয়ন, সুজন, আজিম দাঁড়িয়ে আছে। মাসুদ এসে আকাশের গালে ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দিল। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসে। মাসুদ চিৎকার করে বলে, সরি বাবা, আসলে সেদিন নেশাতে ছিলাম, ড্রিঙ্কস করেছিলাম, ইয়াবা নিচ্ছিলাম, বৃষ্টিও হচ্ছিল আমাদের চোখের সামনে দিয়ে। তখন মেয়েটা ভিজতে ভিজতে যাচ্ছিল, গা থেকে ওনা সরে যায়, মাথা আর কাজ করেনি। ফারহানকে বলেছিলাম মেয়েটাকে ডাকতে, সে ডাকে। মেয়েটাকে গাড়ির ভিতরে নিয়ে আমরা সবাই একটা নেশার মধ্যে পড়ে কাজটা করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমরা খুব বেশি জোরে কিছু করিনি, খুব নর্মাল ছিল। কিন্তু মেয়েটা বেশি নড়ছিল, তাই মাঝে মাঝে গলা টিপে ধরছিলাম। আমাদেরকে বাঁচাও বাবা। আকাশের কথা শুনে মাসুদ আরো 2টো চড় দেয় ওদের সবার গালে। তারপরে উনি চেয়ারে গিয়ে বসে। ঘটনা এখনো উত্তাল, কারণ এমপি, মেয়র, চেয়ারম্যানের ছেলেরা এই কাজ করেছে। সেজন্যই ঘটনা এখন অনেক বেশি দূর ছড়িয়ে যাচ্ছে। মাসুদ কল দেয় পুলিশ অফিসারকে।
আকাশকে বাড়ি থেকে বের করে দেয়। পুলিশ হেফাজতে তুলে দেয় মাসুদ ওদেরকে, কারণ মাসুদ জানে যদি জনগণ ওদেরকে খুঁজে পায় তাহলে গণধোলাই খাবে, সেখানেই ওরা মরবে। আকাশদের যদি পুলিশের কাছে রাখা হয় তবে মাসুদ যে কোনো সময় ওদেরকে ছাড়িয়ে নিতে পারবে। পুলিশ অফিসার যখন আকাশদেরকে নিয়ে বাইরে বের হয় তখনই সাংবাদিক এসে পুলিশদেরকে ঘিরে ধরে। দেখুন, ধর্ষণকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, তাই এমপির ছেলে বলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমরা বাড়ি থেকে আটক করছি, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে। পুলিশ ওদেরকে নিয়ে যায় থানায়। তার লোকেদের ফোন দেয়, তার নাম মিরাজ। চিন্তা নাই স্যার, আমি সব দেখছি। বুঝতে পেরেছি স্যার, পুলিশ ঘুষ নিলেও নিতে পারে, কিন্তু সেনাবাহিনী দেশের জন্য নিজের জীবনও দিতে পারে, তাই একটু সাবধান, আমি বাকিটা দেখব। মিরাজ ফোন কেটে দেয়। তানিয়া মেয়েটা হঠাৎই ভার্সিটিতে আসে পালিয়ে। তারপর সেখানেই ঝামেলা হয়। কার সাথে ওদের ঝামেলা হয়েছিল মিরাজ সেটার খোঁজ নিতে ভার্সিটিতে আসে। কেটে যায় 1 সপ্তাহ। নিলয় ভার্সিটিতে এসেছে। সে হেঁটে যাচ্ছে সামনের দিকে। হঠাৎই 3টে বাইক আসে ভার্সিটিতে। কালো রঙের বাইক, মাথায় কালো হেলমেট পরা সবার, মোট 5 জন। ওরা সোজা এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় থেমে যায়, বাইক থেকে নামে, মাথা থেকে হেলমেট খুলে নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয় অবাক হয়, কারণ এরা আকাশদের দেখে নিলয় বুঝতে পারে না এরা কিভাবে এত দ্রুত বাইরে বের হয়ে আসলো। নিলয় বুঝে ফেলেছে সবই টাকার খেলা। কিরে মামা, তোদের মনে আছে সে আমাদের ঘুষি মেরেছিল? এখনো পেটে ব্যথা করে। থানার ভিতরে থেকে এই শালার কথাই বেশি মনে পড়েছে। এটাকে তো আমাদের আদর করা দরকার, তাই না? কিরে, ভার্সিটিতে তুই কেন বেড়াতে এসেছিস? না, আমি ইউনিভার্সিটির নতুন স্টুডেন্ট। ওরে বাপরে, তা কোন ইয়ার? 4th ইয়ার। আমরা লাস্ট ইয়ার। তুই যে আমাকে মেরেছিলি, তোর হাত এত শক্ত কেন? তোকে দেখে কিন্তু মনে হয় না তোর গায়ে এত জোর আছে। হ্যাংলা পাতলা গরম, স্মার্টও দেখতে না, কিন্তু জোর তো বহুত আছে গায়ে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মাফ? সবাই শোনো। ডাক দেয় বাকি স্টুডেন্টদেরকে। ওরা কয়েকদিন শান্তিতে ছিল, কিন্তু আবার আকাশ ভার্সিটিতে এসেছে। নিলয় শার্টটা টেনে খুলে দেয়। অপমান করার জন্য নিলয়ের শার্টটা টেনে খুলতেই ওরা অবাক হয়, কারণ নিলয়ের বডিটা পুরো 6 প্যাক, কোনো লোম নেই গায়ে। সহ বাকিরা হা হয়ে যায়। উপর থেকে দেখলে নিলয় যেন খ্যাত হ্যাংলা মার্কা ছেড়ে। আকাশ বলে, কি ব্যাপার, তোর শরীরের এমন অবস্থা কেন? না, তোর কাহিনী ভালো লাগছে না। ভাই, ও নতুন, ওকে ছেড়ে দেন। আচ্ছা, ছেড়ে দিলাম, যা নিয়ে যা। তবে আমাকে তো চিনিস, কি করতে পারি জানিস তো। সময় হোক, বুঝতে পারবি তোরা। আকাশেরা চলে যায়। নিলয় সেখান থেকে চলে আসে দূরে। ফোন বের করে, কিপকে ফোন দেয়। সাকিব রিসিভ করে ফোন। আকাশ এত দ্রুত থানা থেকে বের হলো কিভাবে? জানি না, হয়তো টাকা দিয়েছে। পুলিশদের উপরে নজর রাখো। নজর তো ছিলই, ওরা সবাই উন্নত মানের ড্রাগস সেবন করে, কেনাবেচাও করে থাকে, আর বিদেশি নারীদেরকে নিয়ে আড্ডা দেয়। তার মানে আমাদের মিশন ক্লিয়ার। ড্রাগস বিজনেস যারা করে ওদেরকে ধরতে হবে। কিন্তু নারী পাচার, এই বিদেশি নারীরা কোথা থেকে আসছে? এয়ারপোর্ট থেকে নাকি অন্য কোনো বর্ডার থেকে? এয়ারপোর্ট থেকে আসছে না, বর্ডার ক্রস হচ্ছে, ইন্ডিয়া থেকেই আসছে। এগুলো কি আকাশ করছে নাকি আরও কেউ সাথে আছে? খোঁজ নিতে হবে। নিলয় ফোন কেটে দেয়। নিলয় মনে করে ওদের মিশনের কাজটা কি ছিল। এটা প্রধান রিটায়ার্ড করার আগে নিলয়কে মিশন দেয়, আর সেটা হলো ড্রাগস ডিল আর নারী পাচার, সাথে সিরিয়াল কিলার আছে। এই মিশনটা শেষটা যেন নিলয় করে, আর গুলো বর্ডার দিয়েই দেশে প্রবেশ করেছে, তাই এটা বন্ধ করতেই হবে। নিলয় সেজন্যই প্রথমে ইনফরমেশন কালেক্ট করে আর জানতে পারে কয়েকজনের নাম, কিন্তু সেই কয়েকজন দেশের বড় বড় মানুষ। এমপি মাসুদ, জেলা নিয়োগ অফিসার, পুলিশ বড় অফিসাররাও আছে। এই জন্যই মিশনটা অনেকটা রিস্কি। আর সূত্র অনুযায়ী এমপি মাসুদ হলো হেড, আর মাসুদের দুর্বলতা হলো তার ছেলে। সেজন্যই নিলয় ভার্সিটিতে এসেছে আকাশকে দেখতে। নিলয় বসে বসে কথাগুলো ভাবছে, তখনই একটা ছেলে এসে নিলয়কে বলে, ভাই, এমপির ছেলে আকাশ কিন্তু ভালো না, ওর থেকে সাবধানে থাকবা। নিলয় চমকে তাকায়। পিছনে একটা ছেলে দাঁড়িয়ে। নিলয় জিজ্ঞাসা করে, তুমি কে? আমি মিজান, এ ভার্সিটির সিনিয়র একজন। আমাকে চিনবা না, তবে তোমাকে সাবধান করলাম, ওরা যে কোনো কিছু করতে পারে। নিলয় উঠে দাঁড়ায়। সেখান থেকে চলে যায় নিলয়। মিজান এমপিকে কল করে। এমপি রিসিভ করে।
স্যার, আকাশের সাথে নিলয় নামের ছেলের ঝামেলা। নিলয় সেদিন ওদেরকে মারছিল। যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম তানিয়া সেখানে ছিল। সেনাবাহিনীর কাছে তানিয়া যায়নি। তাহলে সেনাবাহিনী কোথা থেকে আসলো হঠাৎ করে? নিশ্চয় নিলয়ের সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক আছে। আর সেনাবাহিনী যেখানে থাকবে পুলিশ কিন্তু আসবে না। ওরা সেভাবেই কিন্তু ধরবে। সুযোগ বুঝেই করব। মিজান ফোন কেটে দেয়। হতে যাচ্ছে নিলয়ের সাথে। মাসখানেক কেটে যায়। নিলয় বসে আছে এমপির সামনে। আকাশের সাথে নিলয়ের ঝামেলা দেখা যায়, কিন্তু আকাশ কিছুই বলে না নিলয়কে, কারণ তার বাবা বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে কোনো ঝামেলা না হয়। হঠাৎ করেই এমপি নিলয়কে কেন ডাকবে, মাথায় আসে না কিছু। আকাশ রুম থেকে চলে যেতেই এমপি নিলয়কে বলে। নিলয় চমকে যায়। নিলয় বুঝতে পারে না তার ইনফরমেশন ওরা কিভাবে পেয়েছে। মানে কি বলছেন? মাসুদের কথা মতো দুজন এসে নিলয়কে ধরলো। নিলয় কিছু বুঝে ওঠার আগেই তার মুখ অজ্ঞান করা স্প্রে করা হয়। সেখানেই জ্ঞান হারায়। নিলয় যখন জ্ঞান ফেরে তখন সে একটা নিভো নিভো আলোর ঘরে সে বন্দি, হাত পা বাঁধা। নিলয় চারপাশে তাকায়। কয়েকজন বসা আছে সামনে। মাসুদ বলল, জোনাকির আলোতে অন্ধকার কাটে না, আগুনের আলোতেই দূরে যায় অন্ধকার। ও তাই নাকি? বাঁচা মরা ঠিক করে উপরওয়ালা। আপনি তো মানুষ মাত্র। সময় হোক, দেখা যাক কে কাকে মারে। নিলয়ের কথা শুনে এমপি হাসে। হাসতে হাসতে বলে, নিলয়কে হাতের বাঁধন খুলে দেওয়া হয়। একটা টেবিল আনা হয়েছে। সেখানে টেবিলে দুটো গ্লাস রাখা, সেখানে দুটো ক্যাপসুল। মাসুদ বলে, এটা কেমন গেমস? এখানে তো মৃত্যু হবেই। নিলয় গ্লাসের দিকে তাকিয়ে থাকে। মাসুদ বলে, নিলয় কিছু বলল না। চুপচাপ সে গ্লাসের দিকে তাকিয়ে আছে। তারপর গ্লাস দুটো জোরে জোরে ঘোরায়। দুটোই সামনে রাখা হয়েছে। মাসুদ নিলয়কে চুজ করতে বলে। নিলয় একটা চুজ করলো। মাসুদ হাসে। নিলয় ক্যাপসুলটা মুখের ভিতরে পুরে নেয়। তারপরে পানি ঢেলে মুখের ভিতরে। তারপরে সে পড়ে যায় নিচে। কয়েক সেকেন্ডের ভিতরেই নিলয়ের মুখ থেকে ফেনা উঠতে থাকে। সবাই হাসতে থাকে। নিলয় বলে, এবার আপনি খান। মাসুদ খেয়ে নিল পরের ক্যাপসুলটা। কিছুক্ষণ পরেই মাসুদ ঝপ করে টেবিলের উপর পড়ে। তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। সবাই অবাক হয়। তো চোখ মেলে তাকিয়ে থাকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ালো। তারপরে মুখের ভিতর থেকে ক্যাপসুলটা বের করে দিয়ে ছুঁড়ে মারে বাইরে। নিলয় বলে, আর্মি ট্রেনিংয়ে এমন সিচুয়েশন থেকে কিভাবে বাঁচতে হয় সেটা 100 বার শেখানো হয় মিস্টার মাসুদ। মুখ দিয়ে ফেনা, সেটা আমার থুতু ছিল। আপনার ভাগ্য আপনাকে বাঁচতে দেয়নি। কথাটা বলেই নিলয় টেবিলে থাকা গ্লাসটা নিয়ে মিজানের মাথায় মারে। মিজান ফ্লোরে পড়ে যায়। নিলয় মিজানের থেকে পিস্তলটা সবাইকে গুলি করে। নিলয় শেষে মিজানের কাছে আসে। সে মিজানকে বলে, এবার তোর পালা। তোকে মারিনি কারণ ড্রাগসগুলো কোথায় আছে, টাকাগুলো কোথায় রাখা বল। বলছি আমাকে মারবেন না। মিজান ঠিকানা দেয়। নিলয় ওর অফিসারদেরকে পাঠিয়ে দেয় সেখানে। কিন্তু মিজানের ভুল ইনফরমেশন দেয়। ওর অফিসাররা বোম সেট করে রুমে এসে দাঁড়িয়েছিল। ওদের সবাইকেই বোম দিয়ে উড়িয়ে দেয় আকাশ, কারণ মিজান সবকিছু ফোন করে আগের থেকেই বলেছিল। নিলয় যখন অন্ধকার রুমে ছিল তখন মিজানের ফোন কল চলছিল আকাশের সাথে। মিজান হাসে। নিলয় তাকে গুলি করে মেরে ফেলে। আকাশকে আর খুঁজে পায় না নিলয়। সেখানে মিশনটা কমপ্লিট হয়। কেবল বেঁচে থাকে আকাশ ও নিলয়। তারপর নিলয়ের প্রমোশন হয়। নিলয় ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এরপরেই সবকিছু ঘটে গেছে। কিন্তু হ্যাকার কি আকাশ হতে পারে? নিলয় থেকে সবকিছু শোনে। তবে কি সেই হ্যাকার আকাশ হতে হবে নাকি অন্য কেউ? নিলয় বুঝতে পারে না। সে জানে না কি করবে এখন। তবে সে ঢাকাতে যাবে। সেখানেই তার অফিস। সেখানে যেয়ে সবকিছু করতে হবে। স্যার, আকাশ কি আমাদের সাথে গেমস খেলছে? হতেও পারে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক বড় ছিল। চলো আমরা ঢাকাতে যাই। নিলয় সবকিছু রেডি করে। ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে,